হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 15, লেখিকা সামিয়া খান। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন গল্পে যাই। এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে রাজনীতি, পলিটিক্স 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 আজকাল কোনো জায়গায় পলিটিক্স নেই তা বলতে পারবে আফিয়া? মাসুদের প্রশ্নে কোনো জবাব দিল না আফিয়া। চুপচাপ বিছানা গুছাতে লাগলো। ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে মাসুদ সাহেব আবার বলা শুরু করলো, রাজনীতি আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের ছিল। ছোটোবেলায় দেখতাম আমার বয়সের ছেলেদের উপন্যাসের বই নিয়ে মাতামাতি করছে, অথচ আমার সেদিকে কোনো মন ছিল না। আমি তখন বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদদের জীবনী পড়তে ব্যস্ত। তোমার জন্য কি দুধ এখন নিয়ে আসবো, খাবে? না, তার আগে আমার পাশে একটু বসো, তোমার সাথে কিছু কথা বলি। মাসুদের পাশে গিয়ে আফিয়া বসলো। আফিয়ার হাত দুটো নিজের মধ্যে নিয়ে বলতে শুরু করলো, জীবনে অনেক ক্ষেত্রে রাজনীতি দেখেছি, কিন্তু বিশ্বাস করো সব থেকে জটিল রাজনীতি হচ্ছে সংসারে যে রাজনীতি খাটে। এখানে সব থেকে কূটনীতিক চাল চালতে পারে নারী। নারীর থেকে বড় রাজনীতি হয়তো এ পৃথিবীতে কোনো পুরুষ বোঝে না। তারা যেভাবে একটা সংসার চালায় তা দেশ চালানোর থেকে কম না। হঠাৎ কথাগুলো আমাকে বলার কারণ? আগে শোনো তো। তা যা বলছিলাম, যখন ভাইয়ের দল গড়ে ওঠা শুরু করলো তখন ভিতরে ভিতরে স্বপ্ন দেখা শুরু করলাম আমি বড় রাজনীতিবিদ হওয়ার। খুব কম বয়সে ভাইয়ার নাম ডাক হলো। আমারও ভালো লাগতো যে একদিন আমিও বড় হব, কিন্তু যেদিন ভাইয়া তার সব সম্পত্তি থেকে আমাকে আলাদা করলো তখন খুব খারাপ লাগলো। বাবাও যেন কীরকম গা ছাড়া ছিল আমার জন্য। পুরনো কথা বাদ দাও মাসুদ। মাসুদ সাহেব থামলো না, নিজের বলার ধারাবাহিকতা চালু রাখলো। নীলা নাম ছিল মেয়েটার, যাকে আমি খুব ভালোবাসতাম। এখনও মনে পড়ে মেয়েটাকে, মধুবালার মতো দেখতে ছিল। সেই ভালোবাসাকে বিসর্জন দিলাম তোমার আর ধ্যানের জন্য। বাবার কথায় বিয়ে করলাম। অথচ আমাকে তুমি কোনো পুত্র সন্তান দিতে পারলে না। তাও মানলাম, কিন্তু বাবা কি করে গেল? দলের চেয়ারম্যান দিহানের বউকে করে গেল। আয়শা অনেক ভালো একটা মেয়ে ছিল, ভালো রাজনীতি বুঝতো, অথচ মরতে হলো অকালে। তার কারণ কারো অজানা নয়। মাসুদ, তুমি মায়াকে কিছু করবে না। আমার ছেলেটা ওকে অনেক ভালোবাসে। আয়শা মেয়েটা আমার অনেক প্রিয় ছিল, মুখ ভরে আঙ্কেল বলে ডাকতো। তাকেই যখন নিজের পথের কাঁটা হতে দেখলাম তখন উপড়ে ফেলে দিলাম। মায়াকেও তো আমি দেখিনি এখনো। মায়ার প্রতি যে মায়া কম হয়। মনে রেখো মাসুদ, তোমার ঘরেও দুটো মেয়ে আছে। অন্যের মেয়ের ক্ষতি করতে চাইলে তা নিজের উপর আসবে। প্রকৃতি কিন্তু প্রতিদান দিতে ভোলে না। মুখটা একদিকে বাঁকা করে মৃদু হাসলো মাসুদ সাহেব। আফিয়ার দিকে কিছুটা ঝুঁকে তার চিবুক চেপে ধরল। রাজনীতির ক্ষেত্রে কেউ আপন না। আমার পাপের শাস্তি আমি পাবো, তা আমার মেয়েরা পাবে না। মা হয়ে মেয়েদের অভিশাপ দাও, তাই না? এই মায়াকে তো আমি দেখে নেব। আরিয়ান চলে যাওয়ার সময় যেন কেমন করে তাকাচ্ছিল মায়ার দিকে। অদ্ভুত মোহময় চাহনি ছিল তখন। এত সহজে মায়াকে ছাড়বে না আরিয়ান, তা বেশ ভালো বুঝতে পারছে মায়া। মায়ার অগোছালো চুল নিয়ে মেতে রয়েছে দিহান, হাত দিয়ে নানা ভঙ্গিমা করছে চুলগুলো নিয়ে। বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে দিহান, তার বুকে মাথা রেখে শুয়ে আছে মায়া। মানুষটা একদম অপরিচিত তার কাছে। তারপরেও কেমন একটা স্বামী স্বামী গন্ধ আসে তার থেকে। আচ্ছা, স্বামী স্বামী গন্ধ হয় কি? যেমন মা মা গন্ধ আসে। বিয়ের পর প্রতিটি মেয়ের জীবনে হয়তো পরিবর্তন আসে, তা সে মানলেও আর না মানলেও। মায়ের জীবনে এসেছে,
কি ভাবছো? অনেক কিছু। তার সেই অনেক কিছুর মধ্যে কি কি? বলা যাবে না, বলো না। আর প্রিয়ঙ্বদা মানে কি? যে নারী সব সময় প্রিয় কথা বলে। আমার সব কথা আপনার কাছে প্রিয়। মায়াবিনীর মায়াবিদ্যার মন্ত্র উচ্চারণ শুনতে কোন প্রেমিক পুরুষের অপছন্দ হতে পারে? মায়ামতী মায়াবিনী হলাম। এরপর মায়াবতী বলবেন, সবাই মায়াবতী হতে পারে কিন্তু মায়াবিনী হতে পারে না। দিহানের কথায় উচ্চস্বরে হেসে উঠল মায়া। হাসতে হাসতে বলল, আপনার সিনেমার নায়িকাগুলো আপনার ডায়লগ শুনে প্রেমে পড়ে না? হুর, তাদের কথা বাদ দাও। তুমি জানো টপ নায়িকাদের বয়স কত? ওরা সব বুড়ি হয়ে গিয়েছে। সব বোটেক্সের আর প্লাস্টিক সার্জারি কামাল। এমন হয়েছে আমার থেকে বড় নায়িকাদের সাথে রোমান্স করতে হয়েছে। বাহ নায়ক সাহেব। জি নায়ক সাহেবের বউ, আমাকে একটা জিনিস দিবেন? বাবু বাদে সব দেব। আমি আপনার কাছে বাবু চাইতাম না, আসলে আমি জিগজ্যাগের বিয়ে দিতে চাই। মায়ার কথায় কি রিয়াকশন দেবে তা বোধগম্য হলো না দিহানের। শেষমেশ বিড়ালের বিয়ে। মায়াকে কিছু বলার আগে দরজায় শব্দ হলো। দিহান উঠে গিয়ে দরজা খুলে দিলে হুড়মুড়িয়ে কেউ রুমের ভিতরে প্রবেশ করলো। তাকে দেখে মায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাকরুদ্ধ মায়া, এত রাতে আরিয়ান এখানে কি করে? মায়াকে দেখে নিজের ভালোবাসা সামলাতে পারল না আরিয়ান। দৌড়ে গিয়ে ওকে নিজের বাহুডোরে চেপে ধরল। রাত বাজে 12টা। মধ্যরাতে স্বামী স্ত্রী রুমে এসে স্বামীর সামনে তার স্ত্রীকে বাহুবন্ধনে আবদ্ধ করার পরিণাম অবশ্যই ভালো কিছু হবে না। আরিয়ান। শান্ত অথচ বলিষ্ঠ সুরে আরিয়ানের নাম উচ্চারণ করল দিহান। বেশ থমথমে কণ্ঠ তার। মাঝরাতে নিস্তব্ধতার মাঝে আরিয়ান শব্দের উচ্চারণ পরিবেশটাকে বনের মধ্যে হুট করে যেমন কোনো প্রাণী গর্জে ওঠে, চারপাশকে মুখরিত করে তোলে, তেমন প্রতিধ্বনি হলো। মায়াকে নিজের বাহুডোরে পেয়ে আরিয়ান যেন অন্য জগতে চলে গিয়েছে। সারাদিন রৌদ্রতপ্ত পথে হাঁটতে থাকা ক্লান্ত পথিক একটু বৃক্ষের ছায়ার জন্য যেমন আকুলি বিকুলি করে, ঠিক তেমন মায়ার ক্ষণিক স্পর্শের জন্য আরিয়ান ক্লান্ত পথিকের ন্যায় হাহাকার করছিল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস